শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো যে ক্লাসগুলো তোমরা করছো সেই ক্লাসগুলো সিরিয়াসলি করতে হবে, কারণ এই ক্লাসগুলো যখন কলেজ খুলবে তখন আবার পুনরায় নেওয়া সম্ভব হবে না। কাজেই সিরিয়াসলি নিতে হবে, এবং এটা হলো জেনেটিক্স, মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। কাজেই প্রতিটি ক্লাস সর্বোচ্চ উপস্থিতি দরকার এবং সর্বোচ্চ অ্যাটেনশন দরকার একে। তো আজকে যে জিনিসটা পড়াবো টপিক হলো লিঙ্কেজ, ক্রসিং ওভার অ্যান্ড জেনেটিক ম্যাপ। গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আবার বলছি লিঙ্কেজ, ক্রসিং ওভার অ্যান্ড জেনেটিক ম্যাপ। তো আজকে মনে হয় পুরোটা শেষ করতে পারবো না, দেখা যাক কতটুকু শেষ করা যায়। লিঙ্কেজ, ক্রসিং ওভার অ্যান্ড জেনেটিক ম্যাপ। প্রথমে দেখি লিঙ্কেজ। হোয়াট ইজ লিঙ্কেজ? আমরা জানি প্রতিটি জীবদেহের প্রত্যেকটা কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার সেই জিন সংখ্যা অনেক বেশি থাকে। আবার বলছি প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার সেই জিন সংখ্যা অনেক বেশি থাকে। যেমন ড্রোসোফিলা নামক মাছির প্রতিটি কোষে 8টা ক্রোমোজোম রয়েছে, কিন্তু জিন সংখ্যা রয়েছে 850টি। ড্রোসোফিলা নামক মাছির একটা কোষে ক্রোমোজোম সংখ্যা হলো 8টি। 8টি হলো ক্রোমোজোম সংখ্যা, বা জিন সংখ্যা হলো 850টি। এটা হলো জিন, এটা ক্রোমোজোম। তো তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা কোষে জিন সংখ্যা হলো একাধিক। 850টা জিন থাকবে 8টি ক্রোমোজোমে। তাহলে ব্যাপারটা এরকম যদি দেখায়, একটা ক্রোমোজোম এখানে একাধিক জিন রয়েছে, এরকম আর কি। জিনগুলা লিনিয়ারলি এভাবে থাকে। তো জিনগুলো যদি নাম দেই এ বি সি ডি ই, এখানে এই 5টা জিন রয়েছে একটা ক্রোমোজোমে। এরকম থাকতে পারে 5টা, 2টা, 3টা, বা আরো অসংখ্য থাকতে পারে। তো লিঙ্কেজ হলো কি? একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে বলে লিঙ্কড জিন। ভালো করে খেয়াল করবে, একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে বলে লিঙ্কড জিন। তো এ বি সি ডি ই একটা নির্দিষ্ট ক্রোমোজোম আছে, ধরি কে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের লিঙ্ক জিন হলো কয়টা? 5টি। এটি বলে লিঙ্কড জিন। লিঙ্কড জিন, লিঙ্ক জিন বা সংযুক্ত জিন। লিঙ্ক জিনগুলোর একটা বৈশিষ্ট্য হলো এরা একই সাথে থাকার প্রবণতা দেখায়। তো লিঙ্কেজ কাকে বলবো? লিঙ্ক জিনগুলো একই সাথে থেকে পরবর্তী প্রজন্মে যাবার যে প্রবণতা দেখায় তাকেই বলা হয় লিঙ্কেজ। লিঙ্ক জিনগুলো একই সাথে থেকে পরবর্তী প্রজন্মে যাবার যে প্রবণতা দেখায় সেই ঘটনাটাকে বলা হয় লিঙ্কেজ। আবার বলছি, লিঙ্ক জিন হলো একই ক্রোমোজোমে অবস্থিত একাধিক জিন হলো লিঙ্কড জিন। লিঙ্ক জিনগুলো একই সাথে থেকে পরবর্তী প্রজন্মে, ফার্স্ট প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, এরকম কয়েক প্রজন্ম পর্যন্ত একই সাথে থাকার যে প্রবণতা দেখায় সেটাকে বলা হয়েছে লিঙ্কেজ। তাহলে আমরা বুঝতে পারলাম লিঙ্কেজ, লিঙ্কড জিনগুলা একই সাথে থাকার যে প্রবণতা দেখায় সেটা হলো লিঙ্কেজ। এবং উদাহরণ হিসেবে দেখি, লিঙ্কেজ আবার দুই ধরনের, একটা হলো কমপ্লিট লিঙ্কেজ আর একটা হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। লিঙ্কেজ দুই ধরনের, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ। লিঙ্কেজ টু টাইপস, একটা হলো কমপ্লিট লিঙ্কেজ আর একটা হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। ইনকমপ্লিট লিঙ্কেজ, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ। তো কাকে বলে সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ? কমপ্লিট লিঙ্কেজ হলো ওই ধরনের লিঙ্কড জিনগুলো যে জিনগুলো একাধিক জেনারেশন পর্যন্ত একই সাথে থাকতে পারে বা থাকে, সেই ধরনের লিঙ্কেজকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। আবার বলছি, লিঙ্ক জিনগুলো একাধিক প্রজন্ম পর্যন্ত, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরকম রাখে, একাধিক প্রজন্ম পর্যন্ত একসাথে থাকতে পারলে সেই লিঙ্কেজকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। আর ইনকমপ্লিট লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ,
লিঙ্কেজ বা লিঙ্কড গ্রুপটা কখন ভেঙে যায়? যখন ক্রোমোজোমগুলোর ভিতরে ক্রসিং ওভার হয় তখন লিঙ্ক জিনগুলো ভেঙে যায়। তো ক্রসিং ওভারের ফলে লিঙ্ক জিনগুলো যখন ভেঙে যায় তখন যে ব্যাপারটা ঘটে তখন সেটাকে বলি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ লিঙ্কেজ। লিঙ্ক জিনগুলো ক্রসিং ওভারের ফলে যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটাকে বলে ইনকমপ্লিট লিঙ্কেজ। মনে আবার যদি একটু উদাহরণ হিসেবে দেখাই, এ বি সি তিনটা লিঙ্ক জিন, এখানে সি এ বি সি তিনটা লিঙ্ক জিন। ক্রসিং ওভার হলো, মনে করে এখানে ক্রসিং ওভার হলো, তাহলে কি হবে? পরবর্তী গ্যামেট কি হবে? ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল এ, তারপর স্মল বি স্মল সি। আর একটা গ্যামেট হবে স্মল এ, স্মল এ উপরে যাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। তাহলে তো লিঙ্ক জিনগুলো, এখন লিঙ্ক জিনগুলো এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হলো লিঙ্ক জিন, আর একটা হলো স্মল এ স্মল বি স্মল সি হলো লিঙ্ক জিন। বাট এখানে ক্রসিং ওভার হলো, ক্রসিং ওভারের ফলে কি দেখা যায় যে ক্যাপিটাল এর সাথে তার যে লিঙ্ক জিন বি এবং সি সেটা নাই, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ক্রসিং ওভারের ফলে। দ্যাট ইজ ইনকমপ্লিট লিঙ্কেজ। আর এটা যদি এই এ বি সি ক্যাপিটাল এ বি সি আবার স্মল এ বি সি নেক্সট জেনারেশনে হুবহু ওইভাবে চলে আসতো তখন সেটাকে বলতাম কমপ্লিট লিঙ্কেজ। ক্রসিং ওভার ফলে লিঙ্ক জিনগুলো ভেঙে যায়, সেটা হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। তো এখন উদাহরণ দেব, এটা একটা ক্রসিং ওভারের মাধ্যমে দেখানো হলো। এখন উদাহরণ দেব কমপ্লিট লিঙ্কেজের উদাহরণ এবং ইনকমপ্লিট লিঙ্কেজের উদাহরণ। এক্সাম্পল অফ কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ বা সম্পূর্ণ লিঙ্কেজের উদাহরণ, আমরা ড্রোসোফিলা মাসি জেনেটিক্সে দুইটা অর্গানিজমে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে, একটা হলো ড্রোসোফিলা নামক মাসি আর একটা হলো নিউরোস্পোরা নামক ছত্রাক নিয়ে। তো ড্রোসোফিলা মাসির কথা বারবার আসবে, নিউরোস্পোরার কথা বারবার আসবে। জেনেটিক্স যখন আমরা পড়ব, মলিকুলার বায়োলজি যখন পড়ব, এই শব্দ দুইটা এই অর্গানিজম দুইটা সম্পর্কে বারবারই আসবে, তোমরা এই দুটো ভালো করে জেনে রাখবে। কি ড্রোসোফিলা তো এক ধরনের মাসি আর নিউরোস্পোরা এক ধরনের অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, উচ্চ শ্রেণীর ছত্রাক। তো এখানে ড্রোসোফিলার কথা বলা হয়েছে। ড্রোসোফিলা নামক মাছিতে ধূসর দেহ, ড্রোসোফিলা নামক মাছি, ড্রোসোফিলা ডাবল এল এ ড্রোসোফিলা মিলানোগাস্টার বলা হয় আর কি, সায়েন্টিফিক নাম ড্রোসোফিলা মিলানোগাস্টার। নামক মাছি, ফলের মাছি বলা হয় এটাকে, আমাদের দেশে উত্তরবঙ্গে দেখা যায়। ড্রোসোফিলা নামক মাছির ধূসর দেহ, ধূসর দেহ, এটাকে যদি বলি ক্যাপিটাল বি, লম্বা ডানা, জিন আর কি, লম্বা ডানা ক্যাপিটাল ভি। এটা হলো প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য বা ডোমিনেন্ট ক্যারেক্টার, প্রকট বৈশিষ্ট্য। এর বিপরীত হলো কালো দেহ, কালো দেহ স্মল বি এবং ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল ডানা, ভেস্টিজিয়াল মানে ছোট ডানা, সেটা হলো স্মল ভি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা হলো প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আবার বলছি ড্রোসোফিলা নামক মাছের ধূসর দেহ, এটাকে জিন যদি ক্যাপিটাল বি হয়, লম্বা ডানা, এটার জিন হলো ক্যাপিটাল ভি, এটা প্রকট বৈশিষ্ট্য। আর হলো কালো দেহ, এটার বিপরীত, ধূসর দেহের বিপরীত কালো দেহ স্মল বি, এবং লম্বা ডানার বিপরীত হলো ভেস্টিজিয়াল ডানা মানে ছোট ডানা, খাটো ডানা, এটা মিউটেশন হলে খাটো ডানা হয়ে যায় স্মল ভি, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আমরা জানলাম ক্যাপিটাল ভি হলো প্রকট বৈশিষ্ট্য, স্মল বি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকম একটা মাছি, ড্রোসোফিলা নামক মাছি, কি জায়গা লাগবে। এবার ধূসর ভেস্টিজিয়াল,
ড্রোসোফিলা ধূসর ভেস্টিজিয়াল ড্রোসোফিলা জিনোটাইপ কেমন হবে? ধূসর ভেস্টিজিয়াল, ধূসর দেহ হলো ক্যাপিটাল বি, এটা হলো ক্রোমোজোম বা গ্যামেট, ক্যাপিটাল বি, ধূসর ভেস্টিজিয়াল হলো স্মল ভি, এর জিনোটাইপ হলো এরকম আর কি। ধূসর মানে মাছিটার ফিনোটাইপ হলো ধূসর ভেস্টিজিয়াল, ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা, ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা, ক্যাপিটাল বি, স্মল ভি, ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট ড্রোসোফিলা পুরুষ মাছির সাথে আমি যদি ক্রস করাই, কালো দেহ লম্বা ডানা বিশিষ্ট, কালো দেহ ফিনোটাইপ হলো কালো দেহ, কালো কি হবে স্মল বি, লম্বা ডানা ক্যাপিটাল ভি, বুঝতে হবে জিনিসগুলা। কালো দেহ যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কালো দেহ স্মল বি, লম্বা ডানা প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ভি। তো এই মাছির ফিনোটাইপ হলো কালো লম্বা, কালো দেহ লম্বা ডানা, কালো আর লম্বা ডানা এরকম। এটা হলো স্ত্রী মাছি। এরকম দুটি মাছির ভিতরে যদি ক্রস করে, উদাহরণ দিচ্ছি এক্সাম্পল অফ কমপ্লিট এনগেজ। তো ড্রোসোফিলা আমি বেছে নিলাম কিভাবে, যে ফিনোটাইপ হলো ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট মাছির সাথে, পুরুষ মাছির সাথে ক্রস করানো হলো কালো দেহ লম্বা ডানা বিশিষ্ট স্ত্রী মাছির ক্রস। তো স্ত্রী মাছির ক্রস করানোর ফলে এর F1 জেনারেশন কেমন হবে? আশা করি দেখতে পারবে F1 জেনারেশন। এটা যেহেতু একই ধরনের হোমোজাইগাস, তো গ্যামেট হবে কি, এখান থেকে একটা গ্যামেট আসবে, এখান থেকে একটা গ্যামেট আসবে, সেটাই হলো F1 জেনারেশন। গ্যামেটগুলো আলাদা করে দেখাচ্ছি না। এখান থেকে আসলো ক্যাপিটাল বি, স্মল ভি, এখান থেকে আসবে স্মল বি, ক্যাপিটাল ভি। এইটা বোঝা যায় কিনা? এটা হলো F1 জেনারেশন। তো এর ফিনোটাইপ কেমন হবে? জিনোটাইপ দেখতে পাচ্ছি ক্যাপিটাল বি, স্মল ভি, ক্যাপিটাল ভি। তো ফিনোটাইপ কেমন হবে বলো? ক্লাসে যদি থাকতে জিজ্ঞাসা করতাম কি হলো, ধূসর দেহ লম্বা ডানা, এর ফিনোটাইপ হবে ধূসর দেহ, মানে ডমিনেন্ট ক্যারেক্টার যেটা, ধূসর দেহ লম্বা ডানা। তো F1 জেনারেশনের মাছি পেলাম ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি। এইটাকে পুরুষ মাছি ধরে এর সাথে আর একটা স্ত্রী মাছি ক্রস করব, হোমোজাইগাস রিসিসিভ ফিমেল মাছি ক্রস। তো সেটা কেমন হবে? হোমোজাইগাস রিসিসিভ বলেছি, তো স্মল বি হবে স্মল ভি, হোমোজাইগাস রিসিসিভ ফিমেল ড্রোসোফিলা, এটা হলো ফিমেল ড্রোসোফিলা, হোমোজাইগাস রিসিসিভ ফিমেল ড্রোসোফিলা। তো এর জিনোটাইপ স্মল বি আর স্মল ভি, বাট ফিনোটাইপ হলো কালো দেহ, কালো এবং ভেস্টিজিয়াল, বুঝতে হবে কালো ভেস্টিজিয়াল স্ত্রী মাছির সাথে। আবার বলছি এই ধূসর ভেস্টিজিয়াল এবং কালো লম্বা ড্রোসোফিলার ভিতর ক্রস করে আমি F1 জেনারেশনে যেটা পেলাম, সেটা পেলাম ধূসর লম্বা মাছি পেয়েছি, স্ত্রী মাছিও পেয়েছি, পুরুষ মাছিও পেয়েছি। বা এরকম একটা পুরুষ মাছির সাথে একটা হোমোজাইগাস রিসিসিভ স্ত্রী মাছি ক্রস করাবো। স্ত্রী মাছি ক্রস করালে কি হবে? F2 জেনারেশন কেমন হবে? এখান থেকে F2 জেনারেশনে চলে যাবো সরাসরি। F2 জেনারেশন, নেক্সট জেনারেশন কি হবে? এখানে দেখা যায় এটা হলো কিন্তু হেটেরোজাইগাস, ক্যাপিটাল বি, স্মল ভি, আবার স্মল বি, ক্যাপিটাল ভি, হেটেরোজাইগাস, দুইটা গ্যামেট হবে। বাট এখানে হবে একটা গ্যামেট, এখানে হবে স্মল ভি একটা গ্যামেট হবে। তো গ্যামেটগুলা তিনটা গ্যামেট তো চারটি হবে, তিনটা গ্যামেট পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে কি হবে? আমি গ্যামেটগুলো আলাদা করে না দেখে একবারে কোর্সটা যদি দেখাই, এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হবে, এটা ধরে একটা গ্যামেট হলো, তাই কি হবে? যেহেতু জায়গা নেই তাই আমি এভাবে দেখাচ্ছি। এর সাথে আসবে এটা, তো ক্যাপিটাল বি স্মল ভির সাথে আসলো স্মল বি স্মল ভি, এরকম একটা হবে F2 জেনারেশন।
আর একটা জেনারেশন হবে এর সাথে আবার এইটা বা এইটা একই জিনিস, এরকম একটা হবে জেনারেশন হবে। এটা কি হবে, এই যে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল বি, স্মল ভি, আর এখানে হবে স্মল বি, স্মল ভি। F2 জেনারেশন এরকমের হবে। তো F2 জেনারেশন স্মল বি ক্যাপিটাল বি। আবার দেখাচ্ছি এখানে গ্যামেট হলো দুটি ক্যাপিটাল বি এবং স্মল বি সহ একটা গ্যামেট হবে, আর স্মল বি ক্যাপিটাল ভি সহ একটা গ্যামেট হবে। আর এখানে গ্যামেট তো যেহেতু হোমোজাইগাস স্মল ভি হবে, গ্যামেট হবে। এই গ্যামেটের সাথে এই গ্যামেট পরস্পর মিলিত হয়ে যাবে, ক্যাপিটাল বি স্মল ভি, ক্যাপিটাল বি স্মল ভি, আর এখানে স্মল বি স্মল ভি, এরকম একটা জেনারেশন হবে। আবার এখানে এই একটা গ্যামেট, এই গ্যামেটটা আবার আলাদা, স্মল বি ক্যাপিটাল ভি, স্মল বি ক্যাপিটাল ভি, আর এখানে হবে স্মল বি স্মল ভি, এরকমের জেনারেশন হবে। তো এর ফিনোটাইপ কেমন, জিনোটাইপ দেখতে পাচ্ছি, ফিনোটাইপ কেমন দেখো, কালো আর ভেস্টিজিয়াল, কালো দেহ ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল এটা হবে, সরি কালো ধূসর, ধূসর দেহ ভেস্টিজিয়াল, নট কালো, ধূসর মানে ক্যাপিটাল বি, ধূসর, ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট হবে। আর এখানে হবে কালো, স্মল বির জন্য কালো হবে, আর কি হবে, ক্যাপিটাল ভির জন্য লম্বা ডানা বিশিষ্ট মাছি হবে, লম্বা ডানা বিশিষ্ট মাছি। তো এরকমের F2 জেনারেশন এরকম পাবো জেনারেশন, ধূসর দেহ, এই যে ক্যাপিটাল ভির জন্য ধূসর দেহ বিশিষ্ট মাছি, আর স্মল বির জন্য ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট মাছি, কালো মানে ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট মাছি পাবো। এবং আরেক ধরনের মাছি পাবো কালো দেহ, স্মল বির জন্য কালো দেহ হবে, ক্যাপিটাল ভি স্মল ভি। এখানে ক্যাপিটাল ভি একটা ডমিনেন্ট জিন আছে, একটা ডমিনেন্ট জিনের কারণে লম্বা ডানা বিশিষ্ট মাছি পাবো। বা এখানেই কমপ্লিট লিঙ্কেজে কি দেখতে পেলাম, একটা আমরা তো জাস্ট ধূসর ভেস্টিজিয়াল কালো লম্বা এরকম মাছি পেলাম, বাট এখানে আমি উদাহরণ দিচ্ছি কমপ্লিট লিঙ্কেজ, মানে লিঙ্কেজ মানে কি, লিঙ্ক জিনগুলো ভেঙে যাবে না, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পর্যন্ত তারা একসাথে থাকবে, একসাথে থাকার প্রবণতা দেখাবে। এখন আমি দেখবো যে এই জিনগুলো, প্রথম যে জিনগুলো ছিল, লিঙ্ক জিনগুলো ছিল, সেগুলো কি ভেঙে গিয়েছে না একসাথে আছে, একসাথে যদি থাকে তাহলে সেটা কমপ্লিট লিঙ্কেজ। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে ক্যাপিটাল বি স্মল ভি লিঙ্ক জিন, লক্ষ্য করো ক্যাপিটাল বি একই ক্রোমোজোম, এটা কিন্তু ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, ক্যাপিটাল বি স্মল ভি একই ক্রোমোজোমে অবস্থিত, এই দুইটা হলো লিঙ্ক জিন। আর এই ক্ষেত্রে হলো স্মল বি ক্যাপিটাল ভি, এগুলো একই ক্রোমোজোমে অবস্থিত, এই দুইটা হলো লিঙ্ক জিন। এরা একসাথে আসে কিনা, F2 জেনারেশন পর্যন্ত আমরা যদি যাই, F2 জেনারেশনে দেখো এই যে ক্যাপিটাল বি স্মল ভি, ক্যাপিটাল বি স্মল ভি জেনারেশন কিন্তু সেকেন্ড, ফার্স্ট জেনারেশন পরে সেকেন্ড জেনারেশন পর্যন্ত দেখা যাচ্ছে যে ক্যাপিটাল বি স্মল ভি একই ক্রোমোজোমে রয়ে গিয়েছে। সো ইট ইজ কমপ্লিট লিঙ্কেজ। দ্বিতীয় জেনারেশন পর্যন্ত মানে জিনগুলা একই সাথে, লিঙ্ক জিনগুলো একই সাথে রয়ে গেছে এবং ফিনোটাইপ একই ধরনের হলো ধূসর ভেস্টিজিয়াল, ধূসর ভেস্টিজিয়াল। সো ইট ইজ কমপ্লিট লিঙ্কেজ। এটার ক্ষেত্রে তাই বলতে পারি, এই যে দেখো স্মল বি ক্যাপিটাল বি হলো লিঙ্ক জিন, স্মল বি ক্যাপিটাল ভি লিঙ্ক জিন, এখানেও দেখা যাচ্ছে স্মল বি ক্যাপিটাল ভি একই ক্রোমোজোমে রয়ে গেছে। সো ইট ইজ কমপ্লিট লিঙ্কেজ। এটা হলো কমপ্লিট লিঙ্কেজের উদাহরণ। তো এটা কোথায় দেখানো হলো, ড্রোসোফিলা নামক মাছি, যার কালো দেহ, যার বৃষ্টির মানে ধূসর দেহ হলো প্রকট বৈশিষ্ট্য, লম্বা ডানা হলো প্রকট বৈশিষ্ট্য, কালো দেহ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং বৃষ্টিজাল ডানা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই রকমের দুইটা মাছির ভিতর আমরা মাছিটা ওইভাবে নেব না, মাছি নেব ধূসর দেহ বৃষ্টিজাল ডানা বিশিষ্ট মাছি, আর কালো দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি। এটা মুখস্থ করতে হবে এই জিনিসটা, যে কোনটার সাথে কোনটা ক্রস করবো। ধূসর দেহ বৃষ্টিজাল ডানা বিশিষ্ট মাছির সাথে ক্রস করবো, কালো দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি। এরপর F1 জেনারেশন, তো আমরা এখান থেকে এটা মুখস্থ করার দরকার নেই, এখান থেকে আমরা বের করতে পারবো F1 জেনারেশন কি হবে, ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি। বাট এই ক্ষেত্রে ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি পুরুষ মাছিও পাবো, স্ত্রী মাছিও পাবো, বাট এই ক্ষেত্রে আমি পুরুষ মাছির সাথে ক্রস করবো একটা হোমোজাইগাস রিসেসিভ স্ত্রী মাছি। হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস তো আমরা জানি
হোমোজাইগাস রিসেসিভ, মানে এটা তো হোমোজাইগাস এবং রিসেসিভ জিন, তাই এটা হোমোজাইগাস রিসেসিভ এবং স্ত্রী মাসির সাথে ক্রস করালে এখানে কোনো ক্রসিং ওভার হয় না। কেন নিয়েছি? এই ধরনের মাসির সাথে ক্রস করলে এখানে কোনো ক্রসিং ওভার হয় না। ক্রসিং ওভার না হলে লিঙ্ক জিনগুলো একসাথে থাকবে এবং সেটা F2 জেনারেশন F3 জেনারেশন পর্যন্ত চলে আসবে। সো ইট ইজ কমপ্লিট লিঙ্কেজ। এরপর দেখাবো এক্সাম্পল অফ ইনকমপ্লিট লিঙ্কেজ। এক্সাম্পল অফ ইনকমপ্লিট লিঙ্কেজ, দুইটা জিনিস, একটা সম্পূর্ণ লিঙ্কেজ, একটা অসম্পূর্ণ লিঙ্কেজ। এক্সাম্পল অফ ইনকমপ্লিট লিঙ্কেজ, বড় হলে ভালো হতো। এই ক্ষেত্রেও একই ওই ড্রোসোফিলা নামক মাছে এর সাথে ক্রস করানো হয়েছে এবং এই ক্ষেত্রে ধূসর ভেস্টিজিয়াল, আগের মতোই ধূসর ভেস্টিজিয়াল ডানা বিশিষ্ট পুরুষ মাছির সাথে কালো লম্বা ডানা বিশিষ্ট স্ত্রী মাছির ক্রস করানো হলো। স্ত্রী মাছির ক্রস করানোর ফলে F1 জেনারেশনে যেটা পেলাম সেটা হলো ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট, ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট পুরুষ মাছি বা স্ত্রী মাছি পাবো। বাট এই ক্ষেত্রে আমরা করেছি কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে করেছি ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট পুরুষ মাছির সাথে হোমোজাইগাস রিসেসিভ স্ত্রী মাছির ক্রস করিয়েছি। এই ক্ষেত্রে উল্টা কাজটা করতে হবে। এই ক্ষেত্রে ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট স্ত্রী মাছির সাথে ক্রস করাবো এই যে হোমোজাইগাস রিসেসিভ মেল, নট ফিমেল, হোমোজাইগাস রিসেসিভ মেল ড্রোসোফিলা ক্রস করাবো। উল্টা, আগে ছিল এটা ছিল পুরুষ মাছি, এটা ছিল স্ত্রী মাছি, এখন এইটা হলো স্ত্রী মাছি, এইটা পুরুষ মাছি, এরকমের দুটো মাছির ভিতরে ক্রস করাবো। এই ক্ষেত্রেও হোমোজাইগাস রিসেসিভ, এখানে আগের মতো F1 জেনারেশনে যেটা পেলাম ধূসর লম্বা ডানা বিশিষ্ট স্ত্রী মাছির সাথে ক্রস করাবো হোমোজাইগাস রিসেসিভ মেল ড্রোসোফিলা। ফিনোটাইপ তো একই, ধূসর লম্বা কালো ভেস্টিজিয়াল। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই জিনিসগুলো আর ঠিক থাকবে না, এখানে ক্রসিং ওভার হবে। স্ত্রী মাছির ক্ষেত্রে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার কখন হয় আমরা জানি। ক্রসিং ওভার ফলে কি হবে? এই একটা ক্রোমোজোম 4 ক্রোমাটিড অবস্থায় ক্রসিং ওভার হয়, আর এই একটা ক্রোমোজোম এখানে ক্রোমোজোম হলো দুটি, ক্রোমোজোম গণনা করা হয় সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার একটা সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম দুটি। এই ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এইটা আর এই ক্রোমোজোমটা এইটা। বাট ক্রসিং ওভার যেহেতু হবে 4টা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে। তো এর ফিনোটাইপ জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, এখানে ক্যাপিটাল বি, এই জিনটা ক্যাপিটাল বি, এইটাও ক্যাপিটাল বি, আর এই ক্ষেত্রে হলো স্মল বি। এই ক্ষেত্রে হবে স্মল ভি, এই ক্ষেত্রে স্মল ভি, আর এই ক্ষেত্রে বলে ক্যাপিটাল ভি। এরকম আর কি 4 ক্রোমাটিড অবস্থা হবে। বা ক্রোমোজোম দুটি, খেয়াল রাখতে হবে ক্রোমোজোম কিন্তু দুটি। এর ভিতর ক্রসিং ওভার, ধরি ক্রসিং ওভার এখান দিয়ে ক্রসিং ওভার হলো, এই জায়গায় ক্রসিং ওভার হলো। তো এই জায়গায় ক্রসিং ওভার হলে কি হবে? গ্যামেট হবে। আগে তো গ্যামেট ক্রসিং ওভার হয় না, গ্যামেট হয়েছে দুইটা। বাট এই ক্ষেত্রে F2 জেনারেশনে এখন গ্যামেট তৈরি হবে। F1 জেনারেশন থেকে F2 জেনারেশন গ্যামেট তৈরি হবে। কয়টা গ্যামেট হবে? এক জায়গায় ক্রসিং ওভার হলে দুইটা ক্রোমাটিডের ভিতর, এক জায়গায় ক্রসিং ওভার হলে মানে দুইটা ক্রোমোজোমের ভিতর, দুইটা ক্রোমাটিডের ভিতর এক জায়গায় ক্রসিং ওভার হলে 4টা ক্রোমাটিড হবে, 4টা গ্যামেট হবে। 4টা ক্রোমাটিড না, 4টা গ্যামেট হবে। 4টা গ্যামেট এদিকে নিয়ে আসি। গ্যামেট 4টা দেখাবো। এখান থেকে গ্যামেট বলে কিভাবে হবে? দেখো এই ক্রোমাটিডে কোনো ক্রসিং ওভার হয় নাই, তাহলে গ্যামেটটা ওরকমই থাকবে, ক্যাপিটাল বি স্মল ভি। এই একটা গ্যামেট হলো তোমাদের একটা গ্যামেট। পরবর্তীতে এই ক্রোমাটিডের ক্ষেত্রে ক্যাপিটাল বি এসে কি কোথায় হলো? ক্যাপিটাল ভির সাথে মিলিত হলো, ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি একটা গ্যামেট হলো। তারপর 3 নম্বর ক্রোমাটিডে স্মল বি এসে স্মল ভির সাথে মিলিত হলো। 3 নম্বর ক্রোমাটিড হলো স্মল বি
এসে স্মল বি এসে স্মল ভির সাথে মিলিত হলো, আরেকটা ক্রোমাটিড হলো। 4 নম্বর যে ক্রোমাটিড আছে সেখানে কোনো ক্রসিং ওভার হয় নাই, স্মল বি ক্যাপিটাল ভি, স্মল বি ক্যাপিটাল ভি, এরকম 4টা ক্রোমাটিড হবে। এইভাবে যদি দেখাই 4টা ক্রোমাটিড, 4টা গ্যামেট, এই একটা গ্যামেট হলো, এই একটা গ্যামেট হলো, এই একটা গ্যামেট হলো, এই একটা গ্যামেট হলো। এটা হলো কোন জায়গা থেকে? এই যে ফিমেল ধূসর লম্বা ডানা বিশিষ্ট মাছি থেকে 4টা ক্রোমাটিড হলো। আর যেটা হোমোজাইগাস রিসেসিভ মেল যেটা রয়েছে, হোমোজাইগাস রিসেসিভ মেল যেটা রয়েছে, এখানে কিন্তু কোনো ক্রসিং ওভার হয় নাই। এটা কি ছিল? স্মল বি স্মল বি স্মল ভি স্মল ভি। তো এখান থেকে তো গ্যামেট একটাই হবে, স্মল ভি গ্যামেট হবে। তো এইটার গ্যামেট হলো, এটা ক্রস হলো স্মল বি স্মল ভি স্মল বি স্মল ভি স্মল বি স্মল ভি। বোঝা যায় কিনা? এইটা হলো ফিমেল থেকে 4টা গ্যামেট হলো, আর মেল থেকে 2টা গ্যামেট, বাট একই গ্যামেট বলে স্মল বি স্মল ভি একটা লিখতে পারি। এরা কি হবে? পরস্পরের সাথে মিলিত হবে গ্যামেটগুলো, F2 জেনারেশনে গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হবে। এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হবে, তো কি হবে? ক্যাপিটাল বি স্মল ভি, এই যে ক্যাপিটাল বি স্মল ভি, এখান থেকে আসবে স্মল বি স্মল ভি, একটা প্রজন্ম তৈরি হলো, F2 জেনারেশন। আবার এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হবে, এই ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি সাথে মিলিত হবে স্মল বি স্মল ভি, আরেকটা প্রজন্ম হলো, একটা বংশধর হলো। আবার এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মেলের সমস্ত গ্যামেটের সাথে ফিমেলের গ্যামেটগুলো মিলিত হবে, স্মল বি স্মল ভি এর সাথে স্মল বি স্মল ভি মিলিত হবে। আরেকটা গ্যামেট হবে, এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হবে, কি হবে? স্মল বি ক্যাপিটাল ভি স্মল বি স্মল ভি। এই যে প্রজন্ম হলো, এই 1টা 2টা 3টা 4টা জিনোটাইপ দেখতে পাচ্ছি, ফিনোটাইপ তোমরা লিখতে পারবে আশা করি। তারপর আমি বলছি কি হবে? ধূসর দেহ ভেস্টিজিয়াল ডানা, ধূসর সংক্ষেপে লিখি ধূসর ভেস্টিজিয়াল। তারপর হবে ধূসর দেহ লম্বা ডানা, ধূসর দেহ লম্বা ডানা বিশিষ্ট মাছি। এই ক্ষেত্রে হবে কালো দেহ, 3 নম্বরটা কালো দেহ ভেস্টিজিয়াল, কোনো ডমিনেন্ট জিন নাই তাই ভেস্টিজিয়াল। আর 4 নম্বরটা হবে কালো এবং লম্বা ডানা বিশিষ্ট মাছি। তাহলে দেখা যাচ্ছে এবার 4 ধরনের ফিনোটাইপ পাওয়া গেল, ধূসর ভেস্টিজিয়াল, ধূসর লম্বা, কালো ভেস্টিজিয়াল, কালো লম্বা ডানা বিশিষ্ট মাছি। তো এখানে খেয়াল করবে তোমরা, একই সাথে দেখাতে পারলে একটু বুঝতে সুবিধা হতো। এখানে দেখানো বোঝা যাচ্ছে যে ওখানে হয়েছিল 2 ধরনের বংশধর, এখানে হচ্ছে 4 ধরনের বংশধর। যেহেতু গ্যামেট ক্রসিং ওভার হয়েছে, গ্যামেট 4টা গ্যামেট হয়েছে, 4টা গ্যামেট পরস্পরের সাথে মিলিত হয়ে 4 ধরনের বংশধর তৈরি হয়েছে। এই ক্ষেত্রে এই 2টা বংশধর হলো ক্রসিং ওভার টাইপ, ক্রসিং ওভার টাইপ, ক্রসিং ওভার টাইপ। মানে এই গ্যামেটগুলো যেটা হয়েছে, এই গ্যামেটগুলো এই গ্যামেট এই 2টা গ্যামেট হয়েছে ক্রসিং ওভার টাইপের মাধ্যমে। যেমন ক্যাপিটাল বির সাথে এসে ক্যাপিটাল ভি, ক্যাপিটাল বির সাথে ক্যাপিটাল ভি, কাজে এটা ক্রসিং ওভার টাইপ। এই যে ক্যাপিটাল বি এই যে ক্রসিং ওভার, ক্যাপিটাল বির সাথে ক্যাপিটাল ভি এসে মিলিত হলো। আর একটা হলো ক্রসিং ওভার 3rd নম্বর ক্রোমাটিড, যেটা স্মল বির সাথে এসে স্মল বির সাথে স্মল ভি। কাজে এই 2টা জেনারেশন, সরি এই পর্যন্ত না, এই পর্যন্ত জেনারেশন হলো ক্রসিং ওভার টাইপ জেনারেশন। আর এই 2টা হলো প্যারেন্টাল টাইপ, ধূসর ভেস্টিজিয়াল, কালো লম্বা, প্যারেন্টাল টাইপ, মানে কোনো ক্রসিং ওভার নেই। ক্যাপিটাল বি স্মল ভি এবং স্মল বি ক্যাপিটাল বি, স্মল বি
স্মল বি ক্যাপিটাল বি পরস্পরের সাথে মিলিত হয়ে নেক্সট জেনারেশন তৈরি করলো। তাহলে খেয়াল করো এখানে ইনকমপ্লিট লিঙ্কেজ, উদাহরণ হলো ইনকমপ্লিট লিঙ্কেজ, আমার লিঙ্ক জিনগুলো কি ক্যাপিটাল বি স্মল ভি, এই ক্ষেত্রে কি আছে এই যে লিঙ্ক জিনগুলো ক্যাপিটাল বি স্মল ভি, এখানে আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি নট স্মল ভি, এখানে ক্যাপিটাল ভি এসে গেছে, কাজে লিঙ্ক জিনটা যে লিঙ্ক জিন ছিল ক্যাপিটাল বি এবং স্মল ভি সেটা ভেঙে গিয়ে কি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি হয়ে গেল, কাজে লিঙ্ক জিনটা একসাথে নাই, সো ইট ইজ ইনকমপ্লিট লিঙ্কেজ, ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি এসে গেছে নট ক্যাপিটাল স্মল ভি, এখানে নাই, যেখানে যেটা ছিল লিঙ্ক জিন ক্যাপিটাল বি স্মল ভি। পরবর্তীতে একই অবস্থা এই ক্রসিং ওভার টাইপে স্মল বি স্মল ভি, স্মল বি স্মল ভি এখানে ছিল লিঙ্ক জিন ছিল ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল ভি, এখানে ছিল লিঙ্ক জিন ছিল স্মল বি আর ছিল ক্যাপিটাল ভি, হয়ে গেল স্মল বি আর স্মল ভি এরকম হয়ে গেল। আর লিঙ্ক জিন ছিল বি ক্যাপিটাল ভি সেটা ভেঙে গেল ক্যাপিটাল স্মল বি এবং স্মল ভি হয়ে গেল, এখানে লিঙ্ক জিন ছিল ক্যাপিটাল বি স্মল ভি সেটা লিঙ্ক জিনটা ভেঙে গেল ক্যাপিটাল ভি হয়ে গেল, অর্থাৎ লিঙ্ক জিনগুলো এই ক্ষেত্রে মানে ক্রসিং ওভারের ক্ষেত্রে এটা একসাথে নাই, ক্রসিং ওভার এর মাধ্যমে লিঙ্ক জিনগুলো ভেঙে যায় সেটা হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। বা যেই ক্ষেত্রে ক্রসিং ওভার হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু লিঙ্ক জিনগুলো একই সাথে রয়ে গেছে, যেমন এই দুটো জেনারেশন ফার্স্ট জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশনে লিঙ্ক জিনগুলো একই সাথে রয়ে গেছে, দেখো ক্যাপিটাল বি স্মল ভি, এই যে ক্যাপিটাল বি স্মল ভি দুশার ভেস্টিজিয়াল ক্যাপিটাল বি স্মল ভি লিঙ্ক জিনগুলো একই সাথে রয়ে গেছে যেহেতু ক্রসিং ওভার হয় নাই। ফোর্থ যে জেনারেশনটা স্মল বি ক্যাপিটাল ভি একই সাথে রয়ে গেছে, কাজেই এটা হলো মানে ক্রসিং ওভার হয় নাই, তাহলে এই ক্ষেত্রে একই সাথে কমপ্লিট লিঙ্কেজও হয়েছে ইনকমপ্লিট লিঙ্কেজও হয়েছে। এই দুইটা হলো কমপ্লিট লিঙ্কেজ, এইটা প্রথমটা এবং শেষেরটা হলো কমপ্লিট লিঙ্কেজ এন্ড সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। সো ক্রসিং ওভারের মাধ্যমে যখন লিঙ্ক জিনগুলো ভেঙে যায় তখন সেটাকে বলে ইনকমপ্লিট লিঙ্কেজ, আর লিঙ্ক জিনগুলো যখন ভেঙে যাবে না একসাথে থেকে নেক্সট জেনারেশন কয়েক জেনারেশন পর্যন্ত একসাথে থাকবে তখন সেটাকে বলে কমপ্লিট লিঙ্কেজ। আশা করি বুঝতে পেরেছো, মনে রাখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা আসবে। দ্যাট ইজ লিঙ্কেজ। তারপর একটা আছে তোমাদের ক্রসিং ওভার, এটা তো আমরা জানি ক্রসিং ওভার সম্পর্কে, ক্রসিং ওভার সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। ক্রসিং ওভার ইন্টারে করেছি আমরা, তারপরে সাইকোলজিতে পারবে ক্রসিং ওভার তো জানি আর কি, এটা কখন হয় মিওসিসের প্রোফেজ 1 এর লিপ্টোটিন প্যাকেটিং পর্যায়ে যখন 4 ক্রোমাটিড অবস্থায় আসে তখন ক্রসিং ওভার হয়। তো দুটো হোমোলোগাস ক্রোমোজোম মনে করি, একটা হোমোলোগাস ক্রোমোজোম, একটা ফাদার থেকে আসে একটা মাদার থেকে আসে, হোমোলোগাস ক্রোমোজোম, একটা হোমোলোগাস ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলা 4 ক্রোমাটিড অবস্থায় পরিণত হয়, ক্রোমোজোম একটা ক্রোমাটিড হলো আর এখানে একটা ক্রোমাটিড হলো। তো এখানে ক্রোমোজোম কিন্তু দুটো, ক্রোমোজোম 4টা নাই, ক্রোমাটিড একটা ক্রোমোজোম সমান লম্বালম্বি সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা হয় প্যাকেটিন পর্যায়ে হয়, প্যাকেটিন লিপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন ডিপ্লোটিন এন্ড ডাইকাইনেসিস তোমরা পড়েছো 5টা উপদশা ক্রসিং মিওসিস প্রোফেজ 1 এর 5টা দশা প্যাকেটিন পর্যায়ে এরকম হয়। হোমোলোগাস ক্রোমোজোমে ক্রোমাটিড মানে ক্রোমোজোমগুলো 4টা ক্রোমাটিড অবস্থায় পরিণত হয়ে যায়। 4টা ক্রোমাটিড অবস্থায় পরিণত হলে কি হবে, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এই ক্ষেত্রে এই দুটো হলো সিস্টার ক্রোমাটিড, আর নন সিস্টার হলো দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তো সিস্টার ক্রোমাটিডের ভিতরে ক্রসিং ওভার হলে কোনো লাভ হবে কি, একই জিনিস, এটার কোনো বিকল্প মানে কমপ্লিট জিনগুলা, এটা এখানে জিনগুলো যেরকম আছে
এই ক্রোমাটিডের জিনগুলো যেরকম আছে এই ক্রোমাটিডের জিনগুলো সেরকম আছে। কাজে সিস্টার ক্রোমাটিডের ভিতরে ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার হবে সবসময় নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে। কয় জায়গায় ক্রসিং ওভার হবে? একাধিক জায়গায় ক্রসিং ওভার হতে পারে এবং সবসময় নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে। মনে করে এই একটা নন সিস্টার ক্রোমাটিড, এর সাথে একটা নন সিস্টার ক্রোমাটিড, এই একটা নন সিস্টার ক্রোমাটিড, এর সাথে এই একটা নন সিস্টার ক্রোমাটিড, এই একটা নন সিস্টার ক্রোমাটিড, এর সাথে এই নন সিস্টার ক্রোমাটিড। এভাবে একাধিক জায়গায় ক্রসিং ওভার হতে পারে। এই ক্রসিং ওভার যত বেশি হবে গ্যামেটের সংখ্যা তত বেশি হবে। তো এটা দেখানো দরকার আছে কি গ্যামেট কয়টা হবে? একটা বা দুইটা জায়গায় ক্রসিং হবে, দুই জায়গায় ক্রসিং হলে 8টা গ্যামেট তৈরি হবে, এক জায়গায় ক্রসিং হলে 4টা গ্যামেট তৈরি হবে। এটা যখন আমরা এই পড়াবো আর কি, জেনেটিক ম্যাপ পড়াবো তখন দেখাবো আর কি। তো ক্রসিং ওভারের ফলে কি হয়, ক্রসিং ওভার কেন হয় এবং জীবের সেক্সুয়াল রিপ্রোডাকশন তো অবশ্যই ক্রসিং ওভার হতেই হবে এবং হয়। কি হয়? ভেরিয়েশন হয়, জীবের ভিতরে ভেরিয়েশন তৈরি হয়। যেমন এই যে ক্রসিং ওভার আমি যদি একটাই ধরি এখানে এ বি জিন এবং স্মল এ স্মল বি জিন, এখানে ক্রসিং ওভার হলো, একটা ক্রসিং ওভার হলো। তাহলে পরবর্তীতে গ্যামেটগুলো কি হবে? এটা তো প্যারেন্টাল গ্যামেট এ বি একটা হবে, এ বি কোনো ক্রসিং ওভার হয়নি। পরবর্তীতে ক্রোমাটিড যদি নাম দেই 1 2 3 4 চারটে ক্রোমাটিড। 2 নম্বর ক্রোমাটিড কি? এ ক্যাপিটাল এ এসে স্মল বির সাথে মিলিত হবে, তো সেটা হবে ক্যাপিটাল এ স্মল বি, একটা গ্যামেট হবে। থার্ড যেটা আছে ক্রোমাটিড স্মল এ ক্যাপিটাল বির সাথে স্মল এ, এই যে স্মল এ ক্যাপিটাল বির সাথে স্মল এ ক্যাপিটাল বির সাথে। ফোর্থ যেটা সেখানে ক্রসিং ওভার হয় নাই, যেভাবে আছে সেভাবে থাকবে স্মল এ স্মল বি। এই রকমের ক্রোমাটিড মানে গ্যামেট, এটা কিন্তু গ্যামেট। ক্রসিং ওভার এক জায়গায় হলে গ্যামেট এরকম 4টা গ্যামেট তৈরি হবে। দুইটা হবে প্যারেন্টাল, এই যে প্রথমটা প্যারেন্টাল যেখানে ক্রসিং ওভার হয় নাই, শেষেরটা প্যারেন্টাল, কিছুক্ষণ আগে যেটা দেখালাম। পরবর্তীতে 2 নম্বর হলো এই যে ক্যাপিটাল এ এসে স্মল বির সাথে ক্যাপিটাল এ এসে স্মল বির সাথে, এটা বলতে পারি লিঙ্কেজ, গ্রুপটা ভেঙে গিয়েছে। 3 নম্বরে হলো স্মল এ ক্যাপিটাল বির সাথে স্মল এ ক্রসিং ওভার হলে ক্যাপিটাল বির সাথে মিলিত হলো, আর এখানে ক্রসিং ওভার হয় নেই, ওইভাবেই আছে যেগুলো সেরকমই আছে। তাহলে কি হলো? এই দুটার কথা বাদ দেই, প্যারেন্টাল টাইপের কথা বাদ দেই, এটা যেরকম আছে সেরকমই আছে, যেরকম আছে সেরকমই আছে। যদি একটু কালার ব্যবহার করি, মনে করি এই পর্যন্ত হলো স্মল এ, এটা হলো এরকমের, আর এদিকে এটা হলো এরকমের। তো জিনগুলা অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যে ধরনের জিন ছিল এই পর্যন্ত, এখানে ভিন্ন ধরনের জিন, এখানে যে ধরনের জিন ছিল এখানে ভিন্ন ধরনের জিন, মানে জিনগুলা রূপান্তর হয়েছে, ট্রান্সফার হয়েছে। এক ধরনের জিন মানে এই ক্রোমোজোমে যে ধরনের জিন ছিল সেই জিনের একটা অংশ রয়েছে, আর একটা অংশ অন্য ক্রোমোজোম থেকে এসেছে। এই ব্যাপারটিকে বলে রিকম্বিনেশন। জিনের পুনরায় সজ্জা, রিকম্বিনেশন। রি মানে পুনরায়, কম্বিনেশন মানে সজ্জা, কম মানে একত্রিত হওয়া। রিকম্বিনেশন, এই জিনটা আগের জিন ছিল, এটা নতুন একটা জিন তৈরি হয়েছে, এইটা আগের জিন ছিল, এটা নতুন একটা জিন তৈরি হয়েছে। এই ধরনের ক্রসিং ওভারের ফলে যে গ্যামেটগুলো পায় সেইটাকেই মানে এই ব্যাপারটাকেই বলা হয় জিনের পুনরায় সজ্জা বা রিকম্বিনেশন বলা হয়। রিকম্বিনেশনের ভিতরে কি হবে? ফলে কি হবে? জিনের ভিতরে গ্যামেটের মানে প্রজনীর ভিতরে ভেরিয়েশন তৈরি হবে। যেমন আমরা সবাই আমার ফাদার মাদারের মতো হই নেই, কিছুটা ডিফারেন্স রয়েছে। কেন ডিফারেন্স রয়েছে? এই যে ক্রসিং ওভার, এই যে ক্রসিং ওভারের ফলে এই যে জিনের যে বিনিময় হয়, জিনের বিনিময়ের ফলে বা রিঅ্যারেঞ্জ হয় বা রিকম্বিনেশন হয়, বলে জীবের ভিতরে ভেরিয়েশন তৈরি হয়। এটা হলো ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভার যদি না হতো, আইডেন্টিক্যাল হতো, ফাদার মাদার যেরকম সন্তান সন্ততি সেরকমই হতো। আবার বলছি, যদি ভেরিয়েশন না হতো মানে ক্রসিং ওভার না হতো, জীবের ভিতরে ভেরিয়েশন হতো না। ভেরিয়েশন না হলে কি হয়? অ্যাডাপ্টেশন পাওয়ার বেড়ে যায়। ভেরিয়েশন হলে জীবের ভিতরে অ্যাডাপ্টেশন পাওয়ার বেড়ে যায়। অ্যাডাপ্টেশন মানে পরিবেশের টিকে থাকার ক্ষমতা। ভেরিয়েশন হলে অ্যাডাপ্টেশন ক্ষমতা কমে যায়। তো জীবের ভিতরে যত বেশি ভেরিয়েশন থাকবে তার অ্যাডাপ্টেশন ক্ষমতাও বেশি। তাই ক্রসিং ওভার হলে জীবের অ্যাডাপ্টেশন ক্ষমতাও বেড়ে যায় এবং জীবের ভিতরে বিবর্তন দেখা যায়। এগুলো ক্রসিং ওভারের গুরুত্ব। জীবের ভিতরে বিবর্তন, এক জীব থেকে পরিবর্তন হতে হতে অন্য উন্নত জীব বা উন্নত জীবের সৃষ্টি হয়। এইগুলো হল ক্রসিং ওভারের গুরুত্ব। তো ক্রসিং ওভার সম্পর্কে একটু দেখে নেবেন। এরপর আছে জেনেটিক ম্যাপ, ব্যাপক ব্যাপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি সেটা আজকে আলোচনা করতে চাই না, আর একদিন এটা কমপ্লিট করবো।
জেনেটিক ম্যাপ বা অন্য একটা জিনিস, কয়টা বাজে, অন্য একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের সিলেবাসে। জেনেটিক ম্যাপ আমি নেক্সট ক্লাসে বলছি, সবাইকে ইনফর্ম করবে, সবাই থাকবে এবং পুরাতন ব্যাচের যারা আছে তাদেরকেও বলবে জেনেটিক ম্যাপের অঙ্ক করানো হবে। তো তোমরা দেখো 4 নম্বর সিলেবাসে তোমাদের 4 নম্বর যেটা রয়েছে যে কমপ্লিমেন্টারি ডুপ্লিকেশন স্ট্যাটিক অ্যান্ড অ্যাডিটিভ জিন ইন্টারাকশন, এগুলো পড়ানো হয়ে গেছে। যে রেশিওগুলো 9:7, 12:3:1, 15:1, 13:3, এই সমস্ত রেশিও মেন্ডেলের সূত্রের দ্বিতীয় সূত্রের আপাত ব্যতিক্রম। আর শেষে আরেকটা আছে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্স। এটা একটু দেখা দরকার, এটা একটা বিশেষ ধরনের কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট লিঙ্কেজ। এই জিনিসটা কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্স, তোমরা ইনকমপ্লিট ডমিনেন্সটা দেখেছিল মেন্ডেলের প্রথম সূত্রের আপাত ব্যতিক্রম। আর এই ক্ষেত্রে হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আপাত ব্যতিক্রমে এক জোড়া জিনের কমপ্লিট ডমিনেন্স, এক জোড়া জিন কমপ্লিট ডমিনেন্স, আর এক জোড়া জিন অসম্পূর্ণ ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স। তো এই পরীক্ষাটা তোমাদের এখন একটু দেখাবো। এইটা করেছিল, এই পরীক্ষাটা করেছে ই বাওয়ার নামক বিজ্ঞানী। এটাকে কি বলে, এইভাবে লিখতে পারি, এক জোড়া জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য জোড়া জিনের, অন্য জোড়া জিনের অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা তো আমরা জানি, ডমিনেন্ট জিন যখন তার রিসেসিভ জিনের উপর সম্পূর্ণ ডমিনেন্সি প্রদর্শন করতে পারে না, তখন সেটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। এরকম একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে রেশিও পাওয়া যায় 9:3, রেশিও পাওয়া যায় 3:1:2:3:1। এই ক্ষেত্রে রেশিও পাওয়া যায়, আবার বলছে 3:6:3, 3 আর 6 9, 10, 11, 12, 12, 3, 15, 16, যোগফল কিন্তু 16ই হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আপাত ব্যতিক্রম বা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের রেশিওগুলোর যোগফল 16, এই ক্ষেত্রে তাই হবে। এটা কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আপাত ব্যতিক্রমের একটা ব্যাপার, এটা বিশেষ ধরনের পরীক্ষায় আসে। 3:6:1:2:3:1, 6 ধরনের জিনোটাইপ, 6 ধরনের ফিনোটাইপ পাওয়া যায়, 6 ধরনের ফিনোটাইপ পাওয়া যায়। এটা করেছিল ই বাওয়ার নামক বিজ্ঞানী 1907 সালে। 1907 সালে এই পরীক্ষাটা করেছিল স্ন্যাপড্রাগন, একটা উদ্ভিদের নাম, এন্টিরিনাম মাজাস, এন্টিরিনাম মাজাস, এন্টিরিনাম মাজাস, স্ন্যাপড্রাগন বাংলা বলে কি, এন্টিরিনাম মাজাস নামক উদ্ভিদে গবেষণা করে এইরকম একটা রেশিও দিয়েছিল। কে ই বাওয়ার নামক বিজ্ঞানী 1907 সালে এন্টিরিনাম মাজাস নামক উদ্ভিদে গবেষণা করে এরকম একটা রেশিও দিয়েছিল 3:6:1:2:3:1। এখন এই ব্যাপারটা দেখবো কিভাবে এই রেশিওটা হয়। এক জোড়া জিনের সম্পূর্ণ ডমিনেন্সি, অন্য জোড়া জিনের অসম্পূর্ণ ডমিনেন্সির ক্ষেত্রে এই রেশিও পাওয়া যায়। তো বাওয়ার কি করেছিল, সাদা পার্সনের ফিনোটাইপ প্যারেন্ট যেটা ছিল, সাদা পার্সনের সাদা মানে ফুলের রং সাদা, পার্সনেট হলো দল বা পাপড়ি, পাপড়িগুলা ছোট বড়, কোনো পাপড়ি বড় কোনো পাপড়ি ছোট, এটাকে বলে পার্সনেট। সাদা পার্সনেট স্ন্যাপড্রাগনের সাথে ক্রস করে হয়েছিল লাল, লাল ফুলের রং লাল, আর পেলোরিক, এটা ফিমেল, এটা মেল। আবার বলছি সাদা পার্সনেট, সাদা ফুলের রং সাদা, পার্সনেট হলো দল বা পাপড়ি, পাপড়িগুলো হলো অসমান, কোনো পাপড়ি বড় কোনো পাপড়ি ছোট, এটা হলো ওয়াইল্ড টাইপ। আর একটা হলো মিউটেন্ট টাইপ, এটা কিন্তু মিউটেন্ট টাইপ। এই ফুলের রং হলো লাল এবং পাপড়িগুলো হলো সমান, মিউটেন্ট টাইপ, পাপড়িগুলো সমান, সেটাকে বলেছে পেলোরিক।
অসমান হলে বলে পার্সোনেট, সমান হলে বলে পেলোরিক। এইরকমই দুটা ফুল এর ভিতর, দুটা উদ্ভিদের ভিতর ক্রস করেছিল। এর জিনোটাইপ কেমন? সাদা, হয়তো স্মল ডাব্লিউ স্মল ডাব্লিউ, পার্সোনেটের জন্য ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। মনে রাখতে হবে সাদার জন্য স্মল ডাব্লিউ, পার্সোনেটের জন্য ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। লাল, সাদার বিপরীত লাল, ক্যাপিটাল ডাব্লিউ, পেলোরিক হলো স্মল পি স্মল পি। এইরকম হলো জিনোটাইপ। এইরকম জিনোটাইপ বিশিষ্ট দুটা উদ্ভিদের ভিতর ক্রস করানো হয়েছিল। এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখতে হবে। F1 জেনারেশনে কি পেল? F1 জেনারেশনে এসে ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি স্মল পি, এরকম একটা জিনোটাইপ পেল। বাট এটা হলো পিঙ্ক পার্সোনেট, পিঙ্ক কালার হলো পিঙ্ক পার্সোনেট। নট সাদা পার্সোনেট বা লাল পেলোরিক, সেরকম না, হয়েছে পিঙ্ক পার্সোনেট, ব্যতিক্রম। মেন্ডেল সূত্র অনুযায়ী এরকম হবার কথা না, এখানে পেল পিঙ্ক পার্সোনেট। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, পার্সোনেটের জন্য দায়ী ক্যাপিটাল পি, আর হলো পিঙ্ক তো নাই, এখানে পিঙ্ক নাই। লালের জন্য দায়ী হলো ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, সাদার জন্য স্মল ডাব্লিউ। তো পিঙ্কটা কোথেকে আসলো? পার্সোনেট তো বুঝলাম পার্সোনেট, এই যে ক্যাপিটাল পির জন্য পার্সোনেট, ঠিক আছে, ক্যাপিটাল পি পার্সোনেট। বা পিঙ্কটা আসলো কিভাবে? পিঙ্ক আসলে এই যে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, এই দুইটার আন্তঃক্রিয়ার ফলে পিঙ্ক বর্ণ ধারণ করেছে। এখান থেকে বলতে পারি যে এই ডমিনেন্ট জিন এই রিসেসিভ জিনের উপরে কমপ্লিটলি ডমিনেন্ট নয়, ইনকমপ্লিট ডমিনেন্ট বলি। এখানে একটা পিঙ্ক বর্ণ এসেছে। মিরাবিলিস জালাপার উদাহরণের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, ওখানে থার্ড একটা রং আসে ইনকমপ্লিট ডমিনেন্সের কারণে। এই ক্ষেত্রেও তাই আর কি, এই জিনটা এই ডাব্লিউ জিনের উপর সম্পূর্ণভাবে ডমিনেন্ট নয় বলে একটা লাল রং না হয়ে পিঙ্ক রং হয়েছে। আর এই পি জিন, ডমিনেন্ট পি জিন, এই পি জিনের উপর কমপ্লিটলি ডমিনেন্ট বলে পার্সোনিটি হয়েছে। এখন এখান থেকে F2 জেনারেশন পর্যন্ত আমরা যাই। F2 জেনারেশনের গ্যামেটগুলো কি হবে আশা করি সবাই বলতে পারবে। পাশে লিখে রেখে ডাব্লিউ, ক্যাপিটাল পি একটা গ্যামেট হবে। তারপর হবে ক্যাপিটাল ডাব্লিউ, স্মল পি, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল পি একটা হবে। তারপর স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি একটা গ্যামেট হবে, এবং স্মল ডাব্লিউ স্মল পি একটা গ্যামেট হবে। 4 ধরনের, মানে মেল থেকে 4 ধরনের এবং ফিমেল থেকে 4 ধরনের গ্যামেট হবে। তো এখন যেটা হয় আর কি, চেকার বোর্ড করতে হবে। 16টা ঘর। গ্যামেটগুলো সাজাবো। ডাব্লিউ, ক্যাপিটাল পি, তারপর হলো ক্যাপিটাল ডাব্লিউ, স্মল পি, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি, স্মল ডাব্লিউ, স্মল পি। এক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল পি, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি, স্মল ডাব্লিউ, স্মল পি। ক্রস করব। এটা কিন্তু F2 জেনারেশন। ডাব্লিউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল পি, স্মল পি, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল পি, স্মল পি।
capital W, capital W, capital P, small p. Capital W, capital W, small p, small p. Capital W, small w, capital P, small p. তারপর capital W, small w, small p, small p. Capital W, small w, capital P, capital P. Capital W, small w, capital P, small p, small w, capital P, capital P. Small w, capital P, small p. Capital W, small w, capital P, small p. Capital W, small small p, small p. Small w, capital P, small p. Small w, capital small p, small p. এই হলো 16 ধরনের বংশধর পাওয়া যাবে। 16 ধরনের বংশের ক্ষেত্রে প্রথমে তোমাদের বলেছিলাম যে 16 নম্বর ঘরটা হলো আইডেন্টিফাইং ক্যারেক্টার। এটা কি হবে? ওখানে কি ছিল? WW সাদা পার্সন, সাদা ছিল, সাদা, তো WW হলো সাদা। আর স্মল পি হলো পেলোরিক, সাদা পেলোরিক। এখানে আর কোনো সন্দেহ নাই, দুটো হলো রিসিসিভ জিন, পেলোরিক, সাদা এবং পেলোরিক। 16 নম্বর ঘরে সাদা পেলোরিক দুইটাই রিসিসিভ জিন। বাট পরবর্তীতে আমি যখন যাই, এখানে উপরে যখন যাই, তখন কি দেখতে পাবো? WW দুইটাই ক্যাপিটাল W, কাজী ক্যাপিটাল W তো লাল ছিল। F1 জেনারেশন মনে রাখবে, এটা ছিল লাল। লাল পি তো পার্সোনেট, লাল পার্সোনেট, ক্যাপিটাল W, লাল পার্সোনেট। সংক্ষেপে দেখি, এটা দেখো, এইটা কিন্তু ক্যাপিটাল W, স্মল w ইজ নট লাল, রেড হবে না, দুইটাই ডমিনেন্ট জিন না। এই জিনের উপর সম্পূর্ণ ডমিনেন্ট নয়, কাজে এটা হবে পিঙ্ক পার্সোনেট। এটা দেখো, এটা লাল পার্সোনেট, এটা কিন্তু পিঙ্ক পার্সোনেট, ক্যাপিটাল W, স্মল w, পিঙ্ক পার্সোনেট। পরেরটাও তাই, পিঙ্ক পার্সোনেট। পরেরটা দুইটা ক্যাপিটাল W, লাল পার্সোনেট। পরেরটাও লাল, কি হবে? লাল পেলোরিক, দুইটা স্মল পি, পেলোরিক, লাল পেলোরিক। তারপর হলো পিঙ্ক পার্সোনেট, পিঙ্ক পেলোরিক, পিঙ্ক পার্সোনেট, পিঙ্ক পার্সোনেট। তারপর হবে সাদা পার্সোনেট, সাদা স্মল w হলো সাদা ক্যাপিটাল P পার্সোনেট, সাদা পার্সোনেট। আবার সাদা পার্সোনেট, পিঙ্ক পার্সোনেট, পিঙ্ক পেলোরিক, সাদা পার্সোনেট এবং সাদা পেলোরিক। এখানে 6 ধরনের ফিনোটাইপ রয়েছে, 6 ধরনের ফিনোটাইপ। 6 ধরনের ফিনোটাইপ কি? লাল পার্সোনেট, এই 4টা তো অবশ্যই তোমরা আঁকতে পেরেছো বলে আমার একটু মুছে ফেলতে হবে। লাল পার্সোনেট 3টি পেয়েছিল। তারপর পিঙ্ক পার্সোনেট 6টি পেয়েছিল। লাল পেলোরিক, ওখানে দেখো বোর্ডে লেখা আছে লাল পেলোরিক, খুঁজে নাও,
পেলোরিক, লাল পেলোরিক পেয়েছিল একটি, লাল পেলোরিক একটি, আর পিঙ্ক পেলোরিক, পিঙ্ক পেলোরিক দুটি, পিঙ্ক পেলোরিক দুটি, সাদা পার্সোনেট, সাদা পার্সোনেট তিনটি, এবং সাদা পেলোরিক, সাদা পেলোরিক শেষেরটা একটি। এই হলো 3:6:1:2:3:1। কাজেই ফিনোটাইপিক রেশিও হলো 3:6:1:2:3:1। এর ব্যাখ্যাটা কি? এক জোড়া জিন এর উপর ইনকমপ্লিট ডমিনেন্স, আর এক জোড়া জিন কমপ্লিট ডমিনেন্স। তো প্রথমেই দেখানো হয়েছে, তারপর আবার এখানে বলি এক জোড়া জিন কমপ্লিট ডমিনেন্স, এক জোড়া জিন কমপ্লিট ডমিনেন্স, কমপ্লিট ডমিনেন্স হলে এটা পি পার্সোনেট, পি কি একক মাত্রায় থাকলে সে পার্সোনেট বর্ণটা প্রকাশ পায়, একক মাত্রায় ডমিনেন্ট একক মাত্রায় প্রকাশ পেলে পার্সোনেট বর্ণ। এখানে কিন্তু ডমিনেন্ট না, দুইটা রিসিসিভ, তাই পেলোরিক হয়েছে। আবার এখানে পিঙ্ক একক মাত্রায় থাকলে এই রিসিসিভ জিনের উপরে, এই ডমিনেন্ট জিন এই রিসিসিভ জিনের উপরে কমপ্লিটলি ডমিনেন্সে প্রদর্শন করেছে, তাই এটা পার্সোনেট হয়েছে। তার কাজে এটা হলো কমপ্লিট। একজোড়া জিন কমপ্লিটলি ডমিনেন্স, আর একজোড়া জিন তার সমগোত্র জিনের উপর ইনকমপ্লিট ডমিনেন্স। সেটা এখানে দেখো, এই ডাব্লিউ এই ডাব্লিউ, এই ডাব্লিউ হলো সাদা আর এই ডাব্লিউ হলো লাল, দুটো মিলে পিঙ্ক হয়েছে। তার মানে কি এই এখানে লাল হয়নি, এই ডমিনেন্ট জিন থাকা সত্ত্বেও এখানে লাল হয়নি, কারণ এই ডমিনেন্ট জিন এই রিসিসিভ জিনের উপরে কমপ্লিটলি ডমিনেন্ট নয়, ইনকমপ্লিট ডমিনেন্ট। ইনকমপ্লিট ডমিনেন্ট বলে এখানে থার্ড একটা বর্ণ, দুইটা বর্ণ মিলিতে থার্ড একটা বর্ণ পিঙ্ক বর্ণ প্রকাশিত হয়েছে। পিঙ্ক যেখানেই হয়েছে, পিঙ্ক বর্ণের ক্ষেত্রে তাই হয়েছে। এই ডাব্লিউর উপর কমপ্লিটলি ডমিনেন্স নয়, বাট এই পির উপরে কমপ্লিটলি ডমিনেন্স। এখানে কোনো ডমিনেন্ট জিন নাই বলে, ডাব্লিউ জিন নাই বলে সাদা প্রকাশ পেয়েছে, দুইটাই পি বলে পার্সোনেট হয়েছে। এখানে কোনো ডমিনেন্ট জিন নাই বলে রিসিসিভ জিনের যে বৈশিষ্ট্য ডাব্লিউ সাদা, স্মল পি পেলোরিক বর্ণ প্রকাশ পেয়েছে। আবার পিঙ্ক ডাব্লিউ একক মাত্রায়, স্মল ডাব্লিউ একক মাত্রায়, স্মল ডাব্লিউ এই স্মল ডাব্লিউর উপর তার প্রভাব বিস্তার করে দুইটা বর্ণ প্রকাশ পেয়ে পিঙ্ক বর্ণ প্রকাশিত। সো এটাই বলা হয়েছে এক জোড়া জিন এর কমপ্লিটলি ডমিনেন্স, অন্য জোড়া জিন ইনকমপ্লিটলি ডমিনেন্স। এবং এই ক্ষেত্রে রেশিও পাওয়া যায় 6 ধরনের ফিনোটাইপ পাওয়া যাবে। লাল পার্সোনেট, পিঙ্ক পার্সোনেট, লাল পেলোরিক, পিঙ্ক পেলোরিক, সাদা পার্সোনেট, সাদা পেলোরিক। 3:6:1:2:3:1। যদি পরীক্ষায় বলে যে 3:6:1:2:3:1 অনুপাত কখন পাওয়া যাবে ব্যাখ্যা করো, এভাবে আসতে পারি। আবার বলছে যে 3:6:1:2:3:1 অনুপাত কখন পাওয়া যায় ব্যাখ্যা করো, তখন বলবে এক জোড়া জিনের কমপ্লিট ডমিনেন্স, অন্য জোড়া জিন ইনকমপ্লিট ডমিনেন্স হলে তখন 6 ধরনের এফ টু জেনারেশনে 6 ধরনের ফিনোটাইপ পাওয়া যায়, এবং সেই রেশিওটা হলো 3:6:1:2:3:1। এবং এই চার্ট দেখাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। আগামী ক্লাসে জেনেটিক ম্যাপ দেখাবো, গুরুত্বপূর্ণ ম্যাপে 2টা অঙ্ক দেখাবো, এবং বড় বোর্ডের দরকার, দেখা যাক কী করা যাবে। ভালো থেকো, পড়াশোনা করো, খোদা হাফেজ।